কেউ আছেন? কেউ 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 প্লিজ হেল্প হেল্প প্লিজ হেল্প। বেড়ালটা ধীর পায়ে তখনই তার পায়ের কাছে এসে দাঁড়ালো। এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। তার সবুজ চোখ ক্রমশ আগুন হয়ে জ্বলছে, শরীরটা ফুলে উঠল। ধীরে ধীরে সে লোকটার পেটের ওপর দিয়ে হেঁটে বুকের ওপর এসে দাঁড়ালো। শ্বাসকষ্ট হচ্ছে লোকটার, প্রবল চাপ বুকের ওপর, দম বন্ধ হয়ে আসছে। ছটফট করতে করতে উঠে বসতে গিয়েও পারল না। চোখ মেলে তাকাতেই বিভৎস জান্তব আর্তনাদ করে উঠল একবার। বেড়ালটা ঝাঁপিয়ে পড়েছে তার মুখের ওপর। গঙ্গানের মতো আওয়াজ তখনও বেরাচ্ছে লোকটার গলা দিয়ে। পা দুটো অসহায়ের মতো দাপাচ্ছে, কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষমতা তার নেই। বাবা যে একটা বিড়ালের কথা বলছিল, তার চেহারা তো মায়ের সেই বেড়াল পিকুর মতো, কিন্তু পিকু তো মায়ের সঙ্গে মারা গিয়েছে আগুনে পুড়ে। তাহলে বাবার গালে আঁচড়ের দাগ বেড়ালের নখের আঁচড়ের মতোই তো দাগ। জ্বালা জ্বালা করছে, তাই তো জ্বালা করছে। কে কে? বেড়ালের আঁচড়ে মনে হচ্ছে বাবা, কিন্তু বেড়াল কেন? হাওয়া আসার রাস্তাও তো বন্ধ ছিল। ওই দেখ ওই দেখ 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 তাজু বসে আছে। ওই দেখ, বন্ধ কর বন্ধ কর, জানলা বন্ধ কর, কপাট সব বন্ধ কর। সেই বিড়ালটা, সেই পাটকিলে বিড়াল। ও মাগো, বন্ধ কর বন্ধ কর। কেউ কোথায় নেই বাবা, আমি ভালো করে দেখে এলাম। তোমাকে মেডিসিন দিতে বলেছে ডাক্তার। এ নাও মেডিসিন দিচ্ছি, খেয়ে নাও। তোমার কিছু একটা ভুল হচ্ছে বাবা। পিকু পিকু পিকুই তো, এ তো মায়ের পিকু, কিন্তু তুই তো মায়ের সঙ্গে পুড়ে। বাবা দরজা খোলো, বাবা দরজা খোলো। যদি বাঁচতে চাও, ও এসেছে বাবা, দরজা খোলো। ভূত, গোস্ট, ও গড ও গড। তাজু জ্ঞান হারানোর আগের মুহূর্ত দেখলো গ্যাস জ্বলছে, আর বিমলের মাথাটা সজোরে চেপে ধরে রয়েছে বেড়ালটা সেই আগুনের ওপর। অথচ তার গায়ে আগুন লাগেনি। বিমলের মাথার খুলি ফেটে গিয়েছে, তার মাথার সমস্ত চুল পুড়ে গিয়েছে, ঘিলু বেরিয়ে আগুনে পুড়ছে। দাউ দাউ আগুনের মধ্যে বিমলের মুখ। সে যে নড়াচড়া করতেও পারেনি, কোনো রকমে প্রতিরোধ করতে পারেনি। তার শরীরের অবস্থান দেখেই বোঝা যায়। বিকট গন্ধ ছড়িয়ে পড়েছে সারা ঘরময়। মাংস, ঘিলু, চুল পোড়ার গন্ধে বমি আস্তে আস্তেই জ্ঞান হারালো তাজু। লুটিয়ে পড়লো রান্নাঘরের দরজার সামনেই। লুটিয়ে পড়ার আগের মুহূর্তে সে দেখলো পাটকিলে বেড়ালটা তার পাশ থেকে বেরিয়ে গেল। মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প। আজ আপনারা শুনবেন লেখিকা কাবেরী রায়চৌধুরীর কলমে পাটকিলে বিড়ালটা। গল্প পাঠে আমি রাজীব। গল্পটি ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন, তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনার কমেন্টের প্রতীক্ষায় থাকলাম। শুরু হচ্ছে আজকের গল্প। লেখিকা কাবেরী রায়চৌধুরীর কলমে পাটকিলে বিড়ালটা। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোন রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। সামনেই অযুত জলের ধারা বয়ে যাচ্ছে। লোকটা স্রোতস্বিনী গঙ্গা জলে এক পা দুপা করে নামলো। হিমালয়ের বরফ ভাঙা জলের শীতলতা পায়ের নখ পর্যন্ত কঠিন হয়ে গেছে নিমেষের মধ্যে। পা থেকে পায়ের গোজ পর্যন্ত অসার, তবু নামতে তাকে হবেই আরও খানিকটা। গঙ্গোত্রীর নির্মল পবিত্র জলে শরীর ধুয়ে নেবে প্রতিজ্ঞা ছিল তার। তারপর মহাদেবের পুজো দেবে। অসংখ্য নুড়ি পাথরের মধ্যে দিয়ে কলকল করে বয়ে চলেছে নদী। কেউ একজন পর্যটক চিৎকার করে বলল, ভাই সাহেব, वहाँ पे কারেন্ট हो सकता है और मत जाइए।
হেসে হাত নাড়ল সে, স্পষ্ট বাংলায় বলল, কিছু হবে না, চিন্তা করবেন না। স্বচ্ছ জলের মধ্যে নিজের মুখ দেখতে পাচ্ছে সে। চমকে গেল নিজের মুখ দেখে নিজেই। এ কেমন মুখ! জলের দিক থেকে মুখ তুলে আকাশের দিকে তাকালো সে। একটা ভয়ের ভাব সমস্ত শরীরে আক্রমণ করেছে তার। মন শক্ত করে আবার জলের দিকে তাকালো সে, কিন্তু না, এ তো নিজেরই মুখ। আনন্দে লাফিয়ে উঠে আবার জলের দিকে তাকাতেই মৃত দেহের মতো ঠান্ডা হয়ে গেল তার সারা শরীর। সে দেখতে পেল তার মুখ থেকে সমস্ত মাংস খসে যাচ্ছে। এক লহমায় মুখের কঙ্কাল বেরিয়ে এলো। কি বীভৎস, কি ভয়ঙ্কর কাণ্ড! একটা মোটা পাটকিলে বিড়াল তার মুখে জিভ দিয়ে বোলাচ্ছে। প্রচন্ড আর্তনাদ করে জলের মধ্যে সে মুখ থুবড়ে পড়ে গেল। কিছু দূরে ছড়িয়ে ছিটে থাকা মানুষজন হই হই করে উঠল। কয়েকজন একসঙ্গে বলে উঠল, একে বারণ করা হলো। হ্যাঁ, একে বারণ করা হলো তো। হ্যাঁ, লোক যদি না কথা শোনে তাহলে আর কি করবেন বলুন? সে মুখ থুবড়ে পড়েও কোনো মতে একটা পাথরকে ধরে উঠে দাঁড়ালো। তারপর দ্রুত ফিরে আসতে গিয়ে আবার পিছলে পড়ল। সেই অবস্থাতেও দু হাতে নিজের মুখে হাত বোলাতে বোলাতে ভয়ে আতঙ্কে দৌড়ে জল ভেঙে পাড়ে ফিরে এসেই প্রায় অচৈতন্য হয়ে পড়ল। লোকজন ছুটে এসেছে, সম্পূর্ণ সংজ্ঞা হারায়নি সে তখনও। চোখের সামনে নিজের মাংস উঠে যাওয়া মুখটা আর বিড়ালটার সেই কঙ্কাল মুখ চেটে খাওয়ার দৃশ্য তার সমস্ত চেতনা জুড়ে। ছটফট করতে করতে সে উঠে বসেই কেঁদে ফেলেছে। প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করছে লোকজন। কথা জড়িয়ে যাচ্ছে তার। কোনো মতে সে তার হোটেলে পৌঁছে দেওয়ার কথাটুকু বলতে পারল। কয়েক ঘন্টার মধ্যেই যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। চেতনা শক্তি লোপ পেয়েছে সে। তার 14 বছরের ছেলে সমস্ত বিষয়টা লোকজনের মুখে শুনে কিং কর্তব্য বিমূঢ়। সে হোটেলের ঘরে বসে এতক্ষণ গেম খেলছিল মোবাইলে। হোটেলের এক কর্মচারী এসে এক গ্লাস গরম দুধ এনে ছেলেটাকে খাইয়ে দিতে বললে চলে গেল। হালকা গোঙানির মতো আওয়াজ লোকটার মুখ থেকে তখনও বেরাচ্ছে। গোঙানির মধ্যেই সে বলছে, বিড়ালটাকে মেরে তাড়িয়ে দে, বিড়ালটাকে মেরে তাড়িয়ে দে তাজু, মেরে মেরে মেরে, হ্যাঁ মেরে মেরে। তাজু আরো ভয় পেয়ে বলল, বাবা বাবা তুমি কি বলছো? বেড়াল? কোনো বেড়াল তো নেই। আচমকা লোকটা লাফ দিয়ে উঠে বসেছে, উদ্ভ্রান্ত আর দিশেহারা। তার চোখ ঘরের চারপাশ খুঁজে বেড়াচ্ছে। বলল, নেই নেই তো? ভালো করে দেখেছিস? ভালো করে দেখ তাজু, না হলে আমার মুখের সব মাংস খেয়ে নেবে। আহ আহ ও, জানলাগুলো বন্ধ করে দে তাজু। তাজু তাকে জড়িয়ে ধরেছে, নিজেও কাঁপছে। বলল, বাবা তোমার কি হয়েছে? বাবা বেড়াল কোথায় পেলে বাবা? এই ঘরে তো কোনো বেড়াল নেই, আর ছিলও না। লোকটা কাঁপতে কাঁপতে বলল, আসবে, ও আবার আসবেই। পাটকিলে রং, সবুজ চোখ দুটো জ্বলছে রে। তাজু এইবার ঘর বাথরুম তন্ন তন্ন করে দেখে এলো। বলল, কি হয়েছে বলবে বাবা? আচ্ছা আগে গরম দুধটা খেয়ে নাও, তুমি নিশ্চয়ই ভুল কিছু দেখেছো। দুধটা এক নিঃশ্বাসে পান করে লোকটা দূরের পাহাড় সিংহের দিকে তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। তারপর চিৎকার করে উঠল, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাদেব জয়। ছেলের দিকে তাকিয়ে বলল, আমার কিছু হবে না বল। তাজু বলল, কি হবে? কিছুই তো বুঝতে পারছি না বাবা। লোকটা বুঝি একটু ধাতস্থ হয়েছে। বলল, আমি নদীতে পড়ে গিয়েছিলাম, আচমকাই জলের তোর যেন টেনে ঘুরিয়ে ফেলে দিল। এই যে কপালের এদিকটা কেটে গেল। তখন ওই বিড়ালটাকে দু হাতে মুখ ঢাকলো সে ভয়ে। তারপর বলল, পাটকিলে পাটকিলে রঙের বেড়াল, ঝাপসা ঝাপড়া লোম। তাজু যেন কিছু মনে করার চেষ্টা করলো।
তারপর বলল, ডিপ ব্রাউন আর কালো ছোপ। হ্যাঁ 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 হ্যাঁ। লোকটা উত্তেজনায় থরথর করে কাঁপছে। বলল, দেখেছিস? তুইও দেখেছিস? তাজু স্বাভাবিক স্বরে বলল, মায়ের কাছে খেতে আসতো তো পিকু, তুমিও তো চেনো। মায়ের খুব আদরে ছিল তো, খেত, খেয়ে দে আবার ব্যালকনিতে চেয়ারে ঘুমাতো। কিন্তু বাবা, সেও তো মায়ের সঙ্গে মারা গেল। মা, মা তুমি চলে গেলে। মা, কেন মা? আমাদের যে আর কেউ নেই। লোকটা নরম হয়ে ছেলের মাথায় হাত রাখলো। বলল, কাঁদিস না, মা বাবা কি চিরদিন কারোর থাকে? তোর মা খুব কষ্ট পেয়ে। তাজু তখনও কাঁদছে, কান্নার মধ্যেই বলল, মায়ের সুন্দর মুখটা, চুলগুলো মাথার খুলিটা পর্যন্ত, বাবা। আর মাকে ভালোবাসতো ওই বিড়ালটাও। চোখের জল মুছতে মুছতে সে বলল, একেই ভালোবাসা বলে বাবা, জানো বাবা, একেই বলে ভালোবাসা। চোয়াল কঠিন হয়ে গিয়েছে লোকটার। বলল, হ্যাঁ, ভালোবাসা, ভালোবাসা। ভালোবাসলে মানুষ থেকে পশু পাখি পর্যন্ত। হ্যাঁ, পিকু মরে গেল তো মায়ের সঙ্গেই। মাকে বাঁচাতে গিয়েছিল মনে হয়। আর আমরা বাবা মাকে বাঁচাতে পারলাম না গো, পারলাম না। বাবা, মা কি কখনো কোনোদিন আর দেখা দেবে না আমাদের? লোকে যে বলে মরা মানুষ যাদের ভালোবাসে তাদেরকে দেখা দেয়। লোকটার চোয়াল আবার কঠিন হলো, দীর্ঘশ্বাস ফেললো। বলল, কি জানি, তোর মায়ের জন্য তো পুজো দিতে এত দূর আসা, আত্মার শান্তির জন্যে। আমি যদি ওই সময় দোকানে না যেতাম, ইস, তোমার সিগারেট যদি ফুরিয়ে না যেত। থাক থাক থাক, ওসব কথা আর নয়, সবই তো ভগবানের ইচ্ছা। আমি তো ছিলাম, বুঝতেই পারিনি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। হর হর মহাদেব, জয় মহাদেবের জয়। ঠাকুর, সুরঙ্গমার আত্মার শান্তি দিও। ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করলো লোকটা। তাজুও বাবার সঙ্গে জোরের সঙ্গে উচ্চারণ করলো, হর হর মহাদেব, মাকে শান্তি দিও। লোকটা এতক্ষণে অনেকটাই স্বাভাবিক, বিছানায় শুয়ে পড়লো আবার। তারপর বলল, খুব টায়ার্ড লাগছে, সকাল সকাল এরকম হলো তো। আজ আর পুজো দিতে যাব না, রেস্ট নি, কাল ভোর ভোর বেরিয়ে পড়বো, বুঝলি? আমি যদি ঘুমিয়ে পড়ি ডাকিস না, আর তুই যদি বেরাতে চাস দরজা টেনে বের হোস, কিন্তু বেশি দেরি করিস না। আর হোটেলের নাম মনে আছে তো? বেরানোর সময় একটা কার্ড চেয়ে নিস, ওতে ফোন নাম্বার দেওয়া আছে, খুঁজে না পেলে ফোন করবি হোটেলে। আমি এখন ঘুমাই। আর বাবু, জানলাগুলো বন্ধ করে দে। দিনের আলোতেই ঘরে আবছা অন্ধকার, জানলার পর্দা সরানো ছিল। লোকটার সম্মুখে তুষারবৃত্ত পাহাড় শ্রেণী, মধ্যাহ্নের সূর্যলোকে ঠিকরে ঝরে পড়ছে যেন রূপোর তবক। সে আবার বলল, কর্মফল, হর হর মহাদেব, জয় মহাদেব জয়, সকলই তোমার ইচ্ছা। পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে দু চোখ জুড়ে ঘুম আসছে অনুভব করলো সে। আচমকাই ঘন অন্ধকারে তলিয়ে গেল সে। বেড়ালটা ধীর পায়ে তখনই তার পায়ের কাছে এসে দাঁড়ালো। এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। তার সবুজ চোখ ক্রমশ আগুন হয়ে জ্বলছে, শরীরটা ফুলে উঠল। ধীরে ধীরে সে লোকটার পেটের ওপর দিয়ে হেঁটে বুকের ওপর এসে দাঁড়ালো। শ্বাসকষ্ট হচ্ছে লোকটার, প্রবল চাপ বুকের ওপর, দম বন্ধ হয়ে আসছে। ছটফট করতে করতে উঠে বসতে গিয়েও পারল না। চোখ মেলে তাকাতেই বিভৎস জান্তব আর্তনাদ করে উঠল একবার। বেড়ালটা ঝাঁপিয়ে পড়েছে তার মুখের ওপর। গঙ্গানের মতো আওয়াজ তখনও বেরাচ্ছে লোকটার গলা দিয়ে। পা দুটো অসহায়ের মতো দাপাচ্ছে, কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষমতা তার নেই। কিছুক্ষণ পরেই এদিক ওদিক ঘুরে ফিরে হোটেলের রুমে ঢুকেই তাজু চিৎকার করে উঠেছে ভয়ে, বাবা বাবা। রুমে না ঢুকে লবি থেকে সে চিৎকার করলো,
কেউ আছেন? কেউ 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 প্লিজ হেল্প হেল্প প্লিজ হেল্প। নিমেষে লোকজন ছুটে এসেছে। রুমের মধ্যে খাটের নিচে মেঝেতে পড়ে আছে লোকটা। মুখ দিয়ে গ্যাজলা বেরিয়েছে, সম্পূর্ণ অচৈতন্য। সকলে মিলে ধরাধরি করে তাকে বিছানায় শুয়ে দিয়েছে। কেউ একজন উপস্থিত জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কি নাম ওর? বিমল সামন্ত। আর আমি তাজু, মানে কৌশিক। হ্যাঁ, উনি আমার বাবা। বিমল সামন্তর কি হয়েছে, এই একটাই প্রশ্ন উপস্থিত জনতার। হোটেলের কর্তৃপক্ষ তখনই চিকিৎসক ডেকে এনেছে। পরীক্ষা করে চিকিৎসক বললেন, কিছু একটা দেখে উনি খুবই ভয় পেয়ে গেছেন। এটাই পসিবিলিটি। সাংঘাতিক স্টমাস্টাইজ হয়ে সেন্সলেস হয়ে খাট থেকে পড়ে গেছেন। আর পালস রেটটা খুবই হাই। তাজুর তখন চোখ পড়ল লোকটার গালে দুটো আঁচড়ের গভীর চিহ্ন। চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করে সে বলল, ডাক্তারবাবু, বাবার গালে কেউ যেন আঁচড়ে দিয়েছে দেখুন। আমি যখন বেরিয়েছিলাম তখন তো ছিল না। বাবার শরীরটা খারাপ লাগছিল বলে বাবা বললেন আমি ঘুমাবো, তুমি ঘুরে এসো। আমি তো জানলা বন্ধ করে বেরিয়েছিলাম। উপস্থিত জনতার চোখ এখন বিমল সামন্তের মুখের ওপর। বিস্ময় সকলের চোখে। সকলেই এক বাক্যে বলে উঠল, তাই তো, ওই তো চোখে, দেখো দেখো দেখো, তাই তো। চিকিৎসকের মুখেও গভীর উদ্বেগ। বললেন, সম্ভবত নিজেই আঁচড় দিয়েছে, ভয় পেয়ে এক্সাইটেড হয়ে। আগর সেন্স ফেরাই। চোখে মুখে জলের ঝাপটা দিতেই ধীরে ধীরে চোখ মেলে তাকিয়েই আবার চোখ বুজে ফেলল বিমল। এই ঘুমন্ত অবস্থাতেও তার মুখের প্রতিটি রেখায় ভয়ের চিহ্ন। কয়েকটি ইঞ্জেকশন দিলেন চিকিৎসক। ওষুধ লিখে দিয়ে বললেন, ওকে একা রাখবেন না, এখন ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ওর এখন ঘুম দরকার। এংজাইটি কমানোর ইঞ্জেকশন দিয়েছি, আশা করি বিপদ নেই। উনি স্বাভাবিক হলে তবেই জিজ্ঞাসা করবেন কি হয়েছিল। সূর্য তখন পাহাড়ের পশ্চিমে হেলে পড়েছে। ধ্যানমগ্ন হিমালয়ের চূড়ায় চূড়ায় অপূর্ব নিসর্গ চিত্ত। রুম সংলগ্ন ব্যালকনিতে চুপচাপ বসে তাজু। মন খারাপ, ভয় একই সঙ্গে। মা আগুনে পুড়ে অস্বাভাবিকভাবে চলে গিয়েছে আজ 3 মাস হলো। সেই শোক বুকের গভীরে গভীর ক্ষত হয়ে বসে আছে। তারপর বাবার এই অস্বাভাবিক অসুখ। এখানে আসার পর পাহাড়ে এই প্রথম বেড়াতে আসা তার। হিমালয় পর্বতের যে এত সৌন্দর্য তা কল্পনা করতে পারেনি সে। তবুও আজ কোনো কিছুই ভালো লাগছে না তার। তার মনে বারবার একই প্রশ্ন। বাবা যে একটা বিড়ালের কথা বলছিল, তার চেহারা তো মায়ের সেই বেড়াল পিকুর মতো। কিন্তু পিকু তো মায়ের সঙ্গে মারা গিয়েছে আগুনে পুড়ে। সেই দৃশ্য মনে পড়েই কেঁদে ফেললো তাজু। চিন্তা ক্লিষ্ট সে। তাহলে বাবার গালে আঁচড়ের দাগ, বেড়ালের নখের আঁচড়ের মতোই তো দাগ। পিকু খেলতে খেলতে কয়েকবার তার হাতেও আঁচড়ে দিয়েছিল, সেই রকমই দাগ। কিন্তু কি করে সম্ভব? পিকু তো নেই, আর সমস্ত জানালা দরজাও বন্ধ। রুমে তাহলে কি করে ঢুকবে বেড়াল? সন্ধে খুব তাড়াতাড়ি পাহাড়ের মাথায় ছেয়ে গেল। পাহাড়ি সর্পিল পথে শুধু গাড়ির চলমান আলো। দূরের হোটেলগুলোর আলো জ্বলে উঠেছে। মাথার ওপর স্বচ্ছ আকাশে এত নক্ষত্র সে আগে কখনো দেখেনি। এতক্ষণে তার খিদের ভাব অনুভব হয়েছে। ঘরের ভেতর উকি দিয়ে দেখল বাবার চোখ খোলা। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, ভাবলেশহীন মুখ। বিমল সামন্তর মাথার পাশে এসে বসলো তাজু। চোখ তুলে দেখলো সে। বলল, তাজু, জল খাবো? তাজু এক গ্লাস জল এনে বাবার হাতে দিয়ে বলল, বাবা, এখন কেমন লাগছে? কি হয়েছিল তোমার? জল পান করে বিধ্বস্ত শরীরটাকে কোনো ক্রমে টেনে উঠে বসলো সে। তারপর বলল, আমার কি হয়েছিল রে? খুব দুর্বল লাগছে, মনে হচ্ছে বড় কোনো অসুখ হয়েছে আমার। তুমি মেঝেতে পড়েছিলে বাবা, অজ্ঞান হয়ে।
ডাক্তারবাবু এসে ইঞ্জেকশন দিলেন। এই দেখো, তোমার মেডিসিনও দিয়ে গেছেন, এইগুলো খেতে হবে তোমাকে। বিমল কিছুই মনে করতে পারছে না, বলল, আমি মেঝেতে পড়ে? তাজু ভয়ে ভয়ে বলল, বাবা, তোমার গালে কে আজরা দিয়েছে? দেখবে, আয়নায় দেখো। কথাটা শোনার পরেই মুহূর্তে আতঙ্কে চোখ বড় বড় হয়ে গেল বিমলের। প্রচণ্ড কাঁপুনি শুরু হয়ে গেল তার। গালে হাত বোলাতে বোলাতে বলল, জ্বালা জ্বালা করছে, তাই তো, জ্বালা করছে। কে কে? বেড়ালের আঁচড়ে মনে হচ্ছে বাবা, কিন্তু বেড়াল কেন? হাওয়া আসার রাস্তাও তো বন্ধ ছিল। খোলা জানলার দিকে এই সময় ব্যালকনিতে চোখ পড়তেই বিমল বিকট চিৎকার করে উঠল, ওই দেখ, ওই দেখ, দেখ দেখ দেখ, তাজু বসে আছে, ওই দেখ। বন্ধ কর, বন্ধ কর, জানলা বন্ধ কর, কপাট সব বন্ধ কর। মিকি রোগীর মতো কাঁপছে বিমল। অবাক তাজু, কই, কোথায়? কেউ নেই তো। কি দেখতে পেলে বাবা? বিছানার চাদর দিয়ে মুখ ঢেকে ফেলেছে বিমল। সে বলল, সেই বিড়ালটা, সেই পাটকিলে বিড়াল। ও মাগো, বন্ধ কর, বন্ধ কর। তাজু এবার ধমক দিল, কেউ কোথায় নেই বাবা, আমি ভালো করে দেখে এলাম। তোমাকে মেডিসিন দিতে বলেছে ডাক্তার, এ নাও মেডিসিন দিচ্ছি, খেয়ে নাও। তোমার কিছু একটা ভুল হচ্ছে বাবা। জোর করে ওষুধ খাইয়ে শুয়ে দিল তাজু তাকে। কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে পড়ল বিমল। সে এখন হালকা তন্দাচ্ছন্ন। রাত হয়েছে। রুম সার্ভিসকে বলে ঘরেই রাতের আহারের ব্যবস্থা করেছে তাজু। বিমল সামন্ত সামান্য আহার করলো। তার এখন অনেকটাই ফ্রেশ লাগছে। একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে এসে বসেছে। তার দৃষ্টি এখন দূরের পাহাড়তলির দিকে। ছেলের দিকে তাকিয়ে এবার বলল, সব ভুল দেখেছি না? কি বলিস তুই? জানি না, আমি তো কিছুই দেখতে পাইনি বাবা, কিন্তু তোমার গালের আঁচড়টা কেমন একটা। ছেলের কথা লুফে নিয়েছে বিমল। বলল, আমারও তো, তবে আমি যে খুব ভয় পেয়েছিলাম, এখন মনে পড়েছে। বুকের ওপর চাপ, তারপর গলার কাছে, বুঝলি, মনে হচ্ছিল মরে যাব। তারপর আর কিছু মনে পড়ছে না। তাজুর মনেও ভয়ের ভাব। বলল, কিছু একটা তো ঘটনা ঘটেছেই বাবা। আমি শিওর যে গালের দাগটা বিড়ালের নখের। কেমন যেন একটা অতিরিক্ত শীতলতা বোধ করলো আচমকাই বিমল। এ ঠিক পাহাড়ের ঠান্ডা নয়, একটা অন্যরকম অনুভূতি। ভিতর পর্যন্ত কাঁপিয়ে দিল ঠান্ডাটা। আরও একটা সিগারেট ধরিয়ে ছেলেকে বলল, তোর কি খুব ঠান্ডা লাগছে? একটু অন্যরকম? না না তো, ব্ল্যাঙ্কেটটা এনে দেবো বাবা। চেয়ার ছেড়ে উঠে পড়েছে বিমল। বলল, বাথরুম পেয়েছে, ঘুরে আসি। বাথরুমের দরজা খুলে বিমল বাথরুমে ঢুকলো। বাথরুমের লাইটটা জ্বেলে বাথরুমের দরজা বন্ধ করে কোমোটে গিয়ে বসলো বিমল। হঠাৎ বাথরুমের লাইটটা কেঁপে উঠেই দপ করে নিভে গেল। আতঙ্কে চিৎকার করতে গিয়েও দেখলো কোনো আওয়াজ বেরোচ্ছে না তার গলা দিয়ে। তীব্র চিৎকারের চেষ্টা করলেও বেরালো না সামান্যতর শব্দ। হঠাৎ আলো জ্বলে উঠল বাথরুমের ভিতর। দুটো চোখ দিয়ে আগুনের মতো আলো, সবুজ চোখ জোড়া জুড়ে গনগনে লাল আলো। আলো জোড়া শূন্যে ভেসে ভেসে এসে তার সামনে স্থির হয়ে গেল। গলার শিরা চিরে চিৎকার করেও গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না বিমল। কোমরে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে সবুজ চোখ জোড়া অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল তার গায়ে। গলার ওপর দুটো থাবা দিয়ে চেপে ধরল পাটকিলে বিড়ালটা। এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে অন্ধকারের মধ্যেও বিড়ালটাকে। থাবার নখগুলো ক্রমশ ফুটিয়ে দিচ্ছে সে গভীরভাবে বিমলের গলায়। গোঙানির শব্দ বেরাচ্ছে না বিমলের গলা দিয়ে, চোখ বেরিয়ে আসছে কোটর থেকে। থাবা দিয়ে জোরে জোরে মুখে থাপ্পড় মারছে বিড়ালটা। তার গায়ের লোম ফুলে তাকে বিশাল বড় এক জন্তুর মতো দেখাচ্ছে। গলার বিভিন্ন স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলে সে অচেতন হয়ে মেঝেতে পড়ে গেল।
মেঝেতে পড়ে থাকা দেহটার ওপর প্রসাব করে দিয়ে বেরিয়ে গেল বেড়ালটা, বা বলা ভালো অদৃশ্য হয়ে গেল। বাবা, বাবা, ও বাবা, এতক্ষণ বাথরুমে কি করছো? বাথরুমে এত দেরি দেখে তাজু বেশ কিছুক্ষণ পর উদ্বিগ্ন হয়ে বাথরুমে ধাক্কা দিতেই ছিটকানি খুলে গেল। অন্ধকার দেখে ভয় পেয়ে গেছে তাজু, দু পা ছিটকে পিছিয়ে এসেছে। তাজু তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাথরুম অন্ধকার কেন? লাইট জ্বালবে না বাবা? সঙ্গে সঙ্গে উকি দিয়ে চিৎকার করে উঠেছে সে, বাবা, বাবা! মুখ থুবড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে বিমল। বাথরুম জুড়ে বিড়ালের প্রস্রাবের তীব্র গন্ধ। ভয়ে আতঙ্কে ঠান্ডা হয়ে আসছে তাজুর শরীর। কাঁপতে কাঁপতে সে এক ছুটে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে চিৎকার করেই বসে পড়েছে। বাথরুম থেকে যখন বিমল সামন্তকে লোকজন বের করে আনলো, তখন তার চেহারা দেখে স্তম্ভিত সকলে। মুখ থুবড়ে পড়ার জন্যে থুতনি কেটে গিয়েছে, কপাল ফেটে রক্ত গড়াচ্ছে, মুখের চেহারা বিভৎস, সমস্ত মুখ আঁচড়ে ক্ষত বিক্ষত, আর ক্ষত স্থান থেকে চুইয়ে চুইয়ে রক্ত গড়াচ্ছে। তার সাথে সারা শরীর থেকে বেড়ালের প্রস্রাবের কটু গন্ধ। উপস্থিত সকলের বিস্ময়ে অবধি নেই। আতঙ্কিত তাজুকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, সে যেন বোবা হয়ে গিয়েছে। এদিকে প্রশ্নের পর প্রশ্ন। কি হয়েছিল ঠিক বলো? এমন করে হলো? এমন ভাবে আঁচড় দিলটাকে? তুমি কোথায় ছিলে? কোনো সারা শব্দ পাওনি? নির্বাক তাজু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে শুধু। কিছু বলতে গিয়েও কথা আটকে গেল। বিছানার ওপর কাঠ হয়ে বসে আছে সে। সকলে মিলে ধরাধরি করে বিমল সামন্তকে বিছানায় শুইয়ে দিয়েছে। ডাক্তার এসে গিয়েছেন ইতিমধ্যে। বিমলকে পরীক্ষা করতে করতে চিন্তিত মুখে বললেন, অ্যাডমিশন লিখে দিচ্ছি। মনে হয় মুখে কোনো জানোয়ার অ্যাটাক করেছিল। প্রপার ট্রিটমেন্ট না পেলে পুরো বডি গংগ্রিন হয়ে যাবে। এখনই ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। তাছাড়া ওর পালস রেট বিপজ্জনকভাবে লো। এখন আমি ওকে একটা ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি, আপনারা অ্যাম্বুলেন্সে কল করুন। তাজুর দিকে তাকিয়ে আবার জিজ্ঞাসা করলো, বাবু ঠিক ব্যাপারটা কি হয়েছিল আর তুমি কোথায় ছিলে? আতঙ্কে নির্বাক তাজু হাতের ইশারায় বলল, আমি কিছু জানি না। হাসপাতালে ভোরের দিকে বিমলের জ্ঞান ফিরে আসতেই যন্ত্রণায় কোকিয়ে উঠেছে। পাশ থেকে নার্সকে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমি কোথায়? আমার মুখে খুব যন্ত্রণা। আর আমার ছেলে কোথায়? তাজু পাশেই ছিল। বাবার মাথায় হাত রেখে বলল, বাবা তুমি হাসপাতালে, তোমার কি কিছু মনে পড়ছে? আচমকাই কাঁপতে শুরু করলো বিমল। থরথর করে কাঁপছে। উঠে বসে পড়েছে বেডের ওপর। চোখ ঠেলে বেরিয়ে আসতেই নার্স তাকে জোর করে শুইয়ে দিল। নার্ভ শান্ত করার ইঞ্জেকশন দিতেই কিছুক্ষণের মধ্যে চোখ বুজে এসেছে তার। ক্ষত বিক্ষত দাগ মুখে নিয়ে কয়েকদিন পর কলকাতায় ফিরে এলেন বিমল সামন্ত আর তাজু। শান্ত হয়ে গিয়েছে হঠাৎ সে। বড় একটা ঝড় যে তার ওপর দিয়ে বয়ে গেছে তা বোঝাই যাচ্ছে। কয়েকটা দিন কেটে গিয়েছে। মুখের ক্ষতস্থানে এখনো যন্ত্রণা। ডাক্তারের পরামর্শ মতো আয়নায় নিজের মুখ দেখে না। বারবার করে ডাক্তার সতর্ক করে দিয়েছে, এখন মাসখানেক আয়নার দিকে তাকাবেন না, আপনার ভালোর জন্যই বলছি। আর মেডিসিনটা আপনার বাড়ির লোকজনই লাগিয়ে দেবে। সেদিন সন্ধ্যায় চা পান করতে করতে বিমল ছেলেকে বলল, আরে পুজোটা দেওয়া হলো না। হবে বাবা, হবে। আমার মুখটা কি খুব কদাকার হয়ে গেছে? ডাক্তার যে বারণ করলো মুখ দেখতে, ভালো করে হাঁ করে খেতেও পাচ্ছি না। সেদিন কি হয়েছিল বাবা, মনে পড়ে? মাথা ঝাঁকালো বিমল, বলল, হ্যাঁ অল্প মনে পড়ে। হঠাৎ লাইটটা অফ হয়ে গেল। ভয় পেয়ে গেছিলাম খুব। তারপর দুটো ভয়ঙ্কর আলো। আমার আর কিছুই মনে নেই, কিচ্ছু না। অজ্ঞান হওয়ার আগে বিড়ালের পেচ্ছাপের গন্ধ পেয়েছিলাম, কি একটা উদ্ভট গন্ধ। তোমার কি মনে হয় বাবা,
আমার তো মনে হয় এটা আনন্যাচারাল। কয়েকবার ভয়ে ঢোক গিলল বিমল। বলল, আমার মনে হয় নিস্তার নেই, আমি জানি না আমার কি হবে। বাবা, আমি এসব বিশ্বাস করতাম না। আমার স্কুলের বন্ধুদের ফোনেও বলেছিলাম, ওরা তো রীতিমতো হাসাহাসি করলো আর বলল তুই বরং ভূতের গল্প লেখ। বিমল আহত চোখে তাকালো ছেলেটার দিকে, বলল, কাউকে বলার দরকার নেই, তোর মামারা তো কেস করেছে, ওদের ধারণা আমি তোর মাকে পুড়িয়েছি, কিন্তু আমি কেন করব বল? আর তুই তো সেদিন বাড়িতেই ছিলি, থানা থেকে ফোন করেছিল, ওরা আসবে, আবার জিজ্ঞাসাবাদ করবে, আজকালের মধ্যেই আসবে। আমাকে বাড়িতে থাকতে বলেছে পুলিশ। কেস করেছে মানে? থানায় তো ডায়েরি করেই ছিল, জানিস, পুলিশ এসে তো দেখাশোনা করে চলে গেল, কিন্তু ওরা আবার কেসটা নিয়ে নতুন করে লেগেছে। তাজুর মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর হয়ে গেছে, বিষাদের ছায়া তার চোখে মুখে। কিছু ভেবে নিয়ে বলল, মা যখন পুড়ে যায় তখন তো আমি বাড়িতে ছিলাম না বাবা, সিগারেট আনতে গিয়েছিলাম। তুমি বললে না সিগারেট ফুরিয়ে গেছে, নিয়ে আয়। তুমি মাকেও তো বললে মায়ের যদি কিছু প্রয়োজন লাগে তাহলে বলতে। মা তো নুন আনতে বললো আমাকে। মায়ের সঙ্গে সেই শেষ কথা হবে জানতাম না। তুমি পারলে না বাবা, বাঁচাতে পারলে না। জোরে জোরে মাথা নাড়াচ্ছে বিমল। বলল, না রে, পারিনি। ভয় পেয়ে গেছিলাম, তোর মাকে ওরকম দাউ দাউ করে জ্বলতে দেখে ভয় পেয়ে গেছিলাম। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্যে ভয় পেয়ে কিচেনের দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। চিৎকার করে সবাইকে ডেকেছি, কিন্তু লোকজন আস্তে আস্তে সব শেষ। কিন্তু ওই বিড়ালটা তো মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে টানাটানি করছিল। হ্যাঁ রে, বিড়ালটা তোর মাকে মারেনি তো? মানে পিকু মাকে পুড়িয়ে মারবে? তুমি কি পাগল? আরো পুড়িয়ে মারবে কিভাবে? গ্যাস ব্লাস্ট করে তো মায়ের শরীরে আগুন লেগেছিল, তাতে বিড়ালটার ভূমিকা কি? পুলিশ এসে তো বললো গ্যাসের রেগুলেটর খোলা ছিল। পিকু মাকে খুব ভালোবাসতো বাবা, খুব। মাও খুব ভালোবাসতো ওকে। আমরা মাছ না খেলেও পিকুর জন্য মা মনে করে মাছ আনতো। পিকু একদিনও না এলে মা খুঁজে বেড়াতো। তাহলে আমি মেরেছি? তোর মামাদের ধারণা তাই। আমি জেলে গেলে তোকে দেখবে কে? তুই একটু পুলিশকে বলিস বাবা, তুই বলিস যে তুইও বাড়িতেই ছিলিস। তুই বলিস তোর বাবা খুন করেনি, তোর মামাদের অনেক টাকা দাজু, না হলে ওরা আমাকে জেল খাটিয়ে ছাড়বে। আমার ব্যবসাটাও ডাউন, বাজারে অনেক ধার দেনা। আমি যদি বেঁচে যাই তাহলে তোর মায়ের নামে ব্যাংকে যে টাকা পয়সা আছে সেটা আমিই পাবো। তাছাড়া একটা বড় অ্যামাউন্টের পলিসি করেছিলাম 1 মাস আগে, ওটাও আমি পাবো। তোকে একটা গাড়ি কিনে দেবো। তোর তো শখ, 18 বছর হলেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবি। তোর মায়ের জন্য কষ্ট হয় না ভাবিস? রাতের পর রাত ঘুম নেই। মাথা ঝুঁকে আছে তাজু, ধীরে ধীরে মাথা নাড়ছে সে। ফোন বাজছে বাবা তোমার। বিভ্রান্ত বিমল তাড়াতাড়ি ফোন তুলেই ফ্যাকাশে মুখ বলল, থানা থেকে। বাবা তুই ধরে বল, বাবা ঘুমাচ্ছে, ওষুধকে ঘুমাচ্ছে, এখন ডাকা যাবে না, ফোনটা ধর। গলা শুকিয়ে আসছে তাজুর, কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার বাবা মেডিসিন খেয়ে ঘুমাচ্ছে, বাবা খুব অসুস্থ। কথা শেষ হতেই বিমল উত্তেজিত জিজ্ঞাসা করলো, কি বললো? কাল সকালে আসবে, তোমাকে থাকতে বলেছে। পাণ্ডুবর্ণ মুখ বিমলের, হাত পায়ে প্রচন্ড খিঁচুনি ধরেছে যেন। অসম্ভব দ্রুততার সঙ্গে নার্ভ কাঁপছে। বিমলকে দেখে ভয় পেয়ে গেছে তাজু। বিমল উত্তেজিত হয়ে ঘরময় পায়চারি করতে শুরু করেছে। বিমল উন্মত্তর মতো হয়ে গেছে আর বলছে, আমি পালিয়ে যাব, না হলে সাক্ষাৎ ও জেলে যাবজ্জীবন ফাঁসিও হতে পারে। সুরঙ্গমা বোধহয় আমাকে ছাড়লো না, এ হতে পারে না, আমি ধরা দেব না, কিছুতেই না, আমি পালাবো। তুমি পালাবে? ঠিক ধরা পড়ে যাবে বাবা, পালিও না। আর তুমি দোষ না করলে ঠিক প্রমাণ হবে। যেন উন্মত্ত হয়ে গিয়েছে বিমল, ঘরের মধ্যে দাপাদাপি করছে আর চিৎকার করছে, সুরঙ্গমা আমাকে ছাড়লো না।
আচমকাই জোরে জোরে শ্বাস টানলো বিমল। উত্তেজিত হয়ে বলল, পেচ্ছাপের গন্ধ তাজু, বেড়ালটার পেচ্ছাপের গন্ধ, কি সাংঘাতিক, মাগো। তাজুর চোখ ঠিকরে বেরিয়ে আসছে, গন্ধটা সেও পেয়েছে। ভয়ে হাত পায়ে খিচুড়ি ধরে আসছে যেন। কি করণীয় সেও বুঝে উঠতে পারছে না। বিমল কোথায় লুকাবে ঠিক করতে পারছে না। খাটের তলায় ঢুকেও বেরিয়ে আসছে। আলমারির দরজা খুলে ভেতরে ঢুকতে গিয়েও পারল না। বাথরুমে ঢুকেও ছিটকে বেরিয়ে এসেছে। এখানে না, এখানে না বলতে বলতে দৌড়ে রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সশব্দে। তাজু ভয়ে আতঙ্কে চিৎকার করছে বাইরে থেকে, বাবা দরজা খোলো, বাবা দরজা খোলো, যদি যদি বাঁচতে চাও, ও এসেছে বাবা, দরজা খোলো। পাটকিলে বিড়ালটা যে ঘরের মধ্যে কিভাবে এলো বোঝার মতো অবস্থাতে নেই তাজু। বিস্ময় বোধও তার মধ্যে নেই এই আকস্মিক ঘটনায়। বিড়ালটা বিছানার ওপর এক লাফে উঠে তাকে দেখছে। খুব ক্ষীণ স্বর বেরালো তার গলা দিয়ে, পিকু পিকু, পিকুই তো, এ তো মায়ের পিকু, কিন্তু তুই তো মায়ের সঙ্গে পুড়ে। কেঁপে গেল গলার স্বর, ভূত, গোস্ট, ও গড। আচমকাই রান্নাঘরের ভেতর থেকে অমানসিক চিৎকারে পুরো বাড়িটাই যেন কেঁপে গেল। বিকট চিৎকার বিমলের, সেই চিৎকারের প্রতিধ্বনি সমস্ত বাড়িঘর জুড়ে। সঙ্গে সঙ্গে তাজু ছুটে গিয়েছে রান্নাঘরের দিকে, ধাক্কা দিচ্ছে দরজা। ব্যায়াম করার চেহারায় তাকে রীতিমতো 18-19 মনে হয়। পেশির জোরও তার বেশি। শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিয়েও পারছে না সে। সঙ্গে সঙ্গে চিৎকার করছে, দরজা খোলো বাবা, দরজা খোলো। বিছানার ওপর বেড়ালটা নেই। ঘরময় খুঁজেও দেখতে পেল না বেড়ালটাকে সে। প্রতিবেশীরা ছুটে আসার আগেই রান্নাঘরের দরজা নিজে থেকেই ভেঙে পড়ল। তাজু জ্ঞান হারানোর আগের মুহূর্ত দেখল গ্যাস জ্বলছে, আর বিমলের মাথাটা সজোরে চেপে ধরে রয়েছে বেড়ালটা সেই আগুনের ওপর। অথচ তার গায়ে আগুন লাগেনি। বিমলের মাথার খুলি ফেটে গিয়েছে, তার মাথার সমস্ত চুল পুড়ে গিয়েছে, ঘিলু বেরিয়ে আগুনে পুড়ছে। দাউ দাউ আগুনের মধ্যে বিমলের মুখ। সে যে নড়াচড়া করতেও পারেনি, কোনো রকমে প্রতিরোধ করতে পারেনি। তার শরীরের অবস্থান দেখেই বোঝা যায়। বিকট গন্ধ ছড়িয়ে পড়েছে সারা ঘরময়। মাংস, ঘিলু, চুল পোড়ার গন্ধে বমি আস্তে আস্তেই জ্ঞান হারালো তাজু। লুটিয়ে পড়ল রান্নাঘরের দরজার সামনেই। লুটিয়ে পড়ার আগের মুহূর্তে সে দেখল পাটকিলে বেড়ালটা তার পাশ থেকে বেরিয়ে গেল। এতক্ষণ শুনছিলেন লেখিকা কাবেরী রায়চৌধুরীর কলমে পাটকিলে বিড়ালটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।